নিজ নিজ জায়গা থেকে আমরা ভালো কাজ করি, ইনশাআল্লাহ এই বাংলাদেশে, এই বাংলাদেশ না শুধু সারা পৃথিবীতে খারাপের সংখ্যা কমে যাবে, ভালোর সংখ্যা বেড়ে যাবে। আমরা সবাই আসেন ঐক্য হয়ে আমরা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য আওয়াজ তুলি, তাদের জন্য কাজ করি। যে সরকার আছে, যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদেরকে বলতে চাই শুধু ছাত্র আন্দোলন করেন। জনগণ যদি আপনাদের পাশে না থাকতো, এই জনতা যদি আপনাদের পাশে না থাকতো, আপনারা কোনোদিন আন্দোলনে সাফল্য হতে পারতেন না। আপনারা শুধু কথায় কথায় বলেন ছাত্র আন্দোলন না, জনতা যদি আপনাদের থেকে সরে যায় তখন আপনারা ছাত্ররা কয়জন দেখবেন রাজপথে নামেন? জনতার জোয়ার বেশি না ছাত্রদের জোয়ার বেশি? এই জনতার পেটে লাথি মারবেন না, জনতার ভাগ্য নিয়ে কেউ সিনেমিনি খেলবেন না। জনতার দিকে তাকান, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের দিকে তাকান। দল হবে ব্যক্তিগত, কাজ হবে উন্মুক্ত। আমি বলতে চাই আমার এই ক্ষুদ্র, আমার এই যতটুকু বুদ্ধি আছে ততটুকু থেকে আমার বিচার বিবেচনা থেকে আমি বলতে চাই, বাংলাদেশ যদি ভালোভাবে পরিচালনা করতে হয় তাহলে অতীতের সরকারের মতো যদি বর্তমানে আপনারা ক্ষমতার অপব্যবহার করেন, অতীতের সরকার 17 বছরের সরকার 45 মিনিটে ভবিষ্যৎ হয়ে গেছে, আপনাদেরও ভবিষ্যৎ হতে সময় লাগবে না। শুনেন, সবসময় কথায় আছে যে তেলওয়ালা মাথায় তেল দেয় সবাই, যেই মাথায় তেল নেয় সেই মাথায় তেল দেয় না। আপনারা তেলওয়ালা মাথায় আর তেল দিয়েন না, যেই মাথায় তেল নাই সেই মাথায় তেল দেন। এই গরিব দুটি মানুষের দিকে তাকান, বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশের 18-20 কোটি মানুষের কল্যাণে কাজ করেন, নিজেদের আখের আর গুছাইয়েন না। এই যে আওয়ামী লীগ সরকারের এমপি, মন্ত্রী, মিনিস্টার যারা দুর্নীতি করছে, তারা আজকে কোথায়? তাদের গাড়ি, বাড়ি, টাকা পয়সা, সম্পদ, নারী, আর আজকে তারা কোথায়? জনতা এখনো বাংলাদেশের মাটিতে আছে, আর যারা দুর্নীতি করছে তারাই ফিরে গেছে। আপনারা দুর্নীতি করেন না, আপনারা নিজেদের আখের গুছাইয়েন না, আপনারা জনতার দিকে তাকান, জনতার রুটির দিকে তাকান। আর দ্রব্যমূল্যের দাম যেই সরকার বাড়াবে, যতই ভালো কাজ করুক না কেন, সেই সরকার কখনো জনতার চোখে ভালো থাকবে না। আর জনতার চোখে যারা ভালো থাকবে না তাদের টাইম ওই 45 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, তারা কখনো দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না। বাংলাদেশের মানুষের, বাংলাদেশের জন্য আপনারা ভালো কাজ করেন, আমরা আপনাদের সহযোগিতা করব। আপনারা যদি আমাদের কল্যাণের কাজ করেন, সবার জন্য কাজ করেন, তাহলে আমরা আপনাদের সহযোগিতা করব। আর আপনারা যদি ঐক্যের মতো আপনারা ক্ষমতার অপব্যবহার করেন, তাহলে আপনাদের বিরুদ্ধে, আপনাদের বিপক্ষে আমরা জনতা নিয়ে আমরা রাজপথে নামবো ইনশাআল্লাহ। আপনারা কখনো আপনাদের ক্ষমতার অপব্যবহারে টিকে থাকতে পারবেন না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও। আসসালামু আলাইকুম। এতক্ষণ বক্তব্য রাখলেন কমরেড নাজমা বেগম, উনি কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ সাম্যবাদী দলের সদস্য, এবং তাকে ধন্যবাদ। এখন আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক, যুগপৎ আন্দোলনের অন্যতম নেতা, সমন্বয়ক জনাব তারেক জিয়া, জনাব ফখরুল ইসলাম আলমগীর, বরকতুল্লাহ বেলু এবং বিএনপির ঊর্ধ্বতন নেতাদের অত্যন্ত প্রিয় ভাজন। বিগত 36 দিনের আন্দোলনে আমাদের দিক নির্দেশনা দানকারী, জুলাই 24-এর আন্দোলনে গণতান্ত্রিক বামৈক্য তথা সমাজতান্ত্রিক মজদুর পার্টির সারা বাংলাদেশের যে সৈনিকরা আমরা রাস্তায় নেমেছিলাম, তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছিলেন ডাক্তার শামসুল আলম সাহেব। উনি আগামী দিনে ধানের শীষ মার্কা নিয়ে রূপগঞ্জ থেকে নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন, এবং পেপার পত্রিকায় এর মধ্যে যুগপৎ আন্দোলনের নেতা হিসাবে ধানের শীষ মার্কায় তার নাম চলে এসছে। এখন বক্তব্য রাখবেন জনাব শামসুল আলম সাহেব, ডাক্তার শামসুল আলম, কমরেড ডাক্তার শামসুল আলম সাহেব, সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক মজদুর পার্টি। আমরা অপেক্ষা করছি, ডায়াসে আসছেন ডাক্তার শামসুল আলম সাহেব, সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক মজদুর পার্টি। সংগ্রামী সাথী বন্ধুগণ,
আজকের সবার বিপ্লবী সভাপতি, বন্ধুবর সভাপতি, আপনারা জানেন যে আমরা গত বছর 5ই আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছি। আমরা, আমাদের সন্তানরা, আমাদের বন্ধুপ্রতিম শ্রমিকরা নিজেরা বুকের উপর গুলি নিয়ে শেখ হাসিনাকে প্রতিরোধ করেছেন। আজকে মাননীয় আইজি মহোদয় পুলিশের গুলিকৃত সৈনিকদের বিচারের কথা বলে। আমি আইজিকে বলতে চাই, আপনি রিটায়ার্ড অফিসার ছিলেন, হাসপাতালে ডিউটি করতেন ডাক্তার হিসেবে, আপনি আইজি হয়েছেন আমাদের সন্তানরা জীবন দেওয়ার কারণে, শ্রমিকরা জীবন দেওয়ার কারণে, এটি ভুলে যায় না। এই পুলিশ, তৎকালীন পুলিশ শেখ হাসিনার লাঠিয়াল বাহিনী হিসেবে দেশের সংবিধানকে লঙ্ঘন করেছে, দেশের আইন কানুনকে লঙ্ঘন করেছে, পুলিশের রুলস অ্যান্ড রেগুলেশনকে ভঙ্গ করে তারা দৈনন্দিন মানুষকে অত্যাচার নির্যাতন করেছে। আমরা তখন এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে বলেছি, পুলিশের রুলস অ্যান্ড রেগুলেশন আছে, ব্রিটিশরা পুলিশ তৈরি করেছে, সেই পুলিশের রুলস অ্যান্ড রেগুলেশন পুলিশকে মেনে চলতে হবে। স্বৈরতন্ত্র শেখ হাসিনার পক্ষে এই পুলিশের যে ভূমিকা, এটা ন্যাক্কারজনক, আমরা ধিক্কার জানাই। আমরা আইজিকে বলতে চাই যে আপনার বক্তব্য প্রত্যাহার করে দিবেন, পুলিশের হত্যার এইখানে কোনো বিচার হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন আছে, ভবিষ্যতে এটি আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে এটি একটা প্রজ্ঞাপন তৈরি করে দেব, সংবিধানের মধ্য থেকে এর বিচার হবে না। পুলিশকে সংশোধিত হতে হবে। পুলিশ কমিশন গঠিত হয়েছে, সেই কমিশনের আলোকে ভবিষ্যতে পুলিশ গঠিত হবে এবং কোন দলীয় পুলিশ থাকবে না, রাষ্ট্রের পুলিশ থাকবে। আমরা আজকে এটা বলতে চাই এই সভা থেকে। আমরা বিএনপির উদ্দেশ্যে দুই একটি কথা বলতে চাই। আরে ভাই, রাজপথে সংগ্রাম করেছি, একসাথে সংগ্রাম করেছি, এখনো জোটগতভাবে যুগপথে আছি। চাঁদাবাজি কারা করছে এটি আপনাদের জানা উচিত। সর্বত্র বাংলাদেশের চাঁদাবাজি হচ্ছে, এই চাঁদাবাজির নায়ক কারা আপনারা কিন্তু জানেন, প্রতিরোধ করেন। আর সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনি মসজিদে বসে নিচে চাঁদাবাজি হচ্ছে, আপনি দেখছেন আর অর্থ হাসি দেখছেন যে রাজপথের কর্মীরা কিভাবে চাঁদাবাজি করে। আমি এটা বলতে চাই যে কে রাজপথের কর্মী ছিল আর কে ছিল না, সেইটা বড় কথা নয়। বড় কথা হলো যে সর্বত্র চাঁদাবাজি হচ্ছে, সেই চাঁদাবাজি প্রতিরোধ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, পুলিশের দায়িত্ব, এসবির দায়িত্ব, এনএসএ এর দায়িত্ব, সর্বোচ্চ বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফ এর দায়িত্ব। আমরা মনে করি এই অনুষ্ঠান থেকে আমরা তাদেরকে নির্দেশ দিতে চাই যে সর্বত্র চাঁদাবাজি বন্ধ না করলে তাদের অফিসগুলো জনগণ গ্রাও করে তাদেরকে বাধ্য করবে সর্বত্র চাঁদাবাজি বন্ধ করার জন্য। আমরা মনে করি যে এই ব্যবস্থা অনেক বিলম্বে উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সবাই গ্রহণ করবে। আমরা সারা দেশে অঘোষিত অভাবী মানুষকে এবং রাজপথে মানুষের ঘোরাফেরা দেখছি, আর এক শ্রেণীর মানুষ সময় পেলেই মানুষের পকেটে থেকে ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাই শুধু সাধারণ ছিনতাইকারীরা করে না, র্যাবের পোশাকে গাড়ি বহর করে নিয়ে ছিনতাই করে টাকা নিয়ে যায়, পুলিশের পোশাকে গাড়ি বহর নিয়ে ছিনতাই করে নিয়ে যায়। সর্বত্র এই ছিনতাই বন্ধ করতে হবে। যদি না বন্ধ করেন
তাহলে আপনাদের বিরুদ্ধেই আমরা রুখে দাঁড়াবো এবং আপনার সরকারের পতন ঘটাবে জনগণ। আমরা স্পষ্ট করে বলতে চাই যে আপনাদের এই ব্যবস্থাপনা বেশি দিন টিকে থাকবে না। যদি সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চান, যদি জনগণের শান্তি দিতে চান, তাহলে সর্বত্র চিন্তায় বন্ধ করার জন্য আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। আমি আরো একটি বিষয় বলি, আমরা স্বৈরাচার শেখ হাসিনার আমলে সিন্ডিকেট দেখেছি, ব্যবসায়ী সিন্ডিকেট। সেই সিন্ডিকেট এখনো বলবৎ আছে। সেই সিন্ডিকেটের অনুরোধে পর্যায়ক্রমে তেল, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রতিদিন বেড়ে যায়। সিন্ডিকেটের কোন নেতাকে অদ্যাবধি গ্রেপ্তার করা হয় নাই। আমরা স্পষ্ট করে বলতে চাই যে সিন্ডিকেট ভেঙে দিতে হবে এবং বাজার ব্যবস্থায় জনগণের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। বাজারের উপর জনগণের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সিন্ডিকেট থাকবে। আমরা মনে করি এই সিন্ডিকেটকে ভেঙে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্যতম। আমি এর আগে উপদেষ্টার সাথে বৈঠকের সময় বলেছিলাম যে সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য আপনাদেরকে কার্যকরী ব্যবস্থা নিতে বলছে। ওনারা বলেছেন আমাদের সাথে বৈঠক করবেন। আমরা দেখলাম যে ওনারা কোনো বৈঠক করে নাই। সিন্ডিকেট এখনো আছে। প্রতিদিন সয়াবিন তেল দাম বেড়ে যাচ্ছে, অন্যান্য সামগ্রীর দাম বেড়ে যাচ্ছে। এর কারণ কি? আমরা কি মনে করব যে উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা সাবেক চোরের বড় ভাই, সাবেক শেখ হাসিনার স্বৈরতন্ত্রের আমলে যে কজন বড় চোর ছিলেন, সাংসদ ছিলেন, তার বড় ভাই হলো শেখ হাসিনার আজকের ইউনূসের বাণিজ্য উপদেষ্টা। আমরা কি মনে করব যে শেখ হাসিনার শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত অংশ ফিরে এসেছে এবং আমাদের এইখানে সিন্ডিকেট করে তোলার জন্য এই ভদ্রলোক দায়ী? আমরা মনে করি ইনাকে সরিয়ে একজন সৎ দেশপ্রেমিক বাণিজ্য সংক্রান্ত বিষয় যারা বোঝেন তাদেরকে এইখানে দায়িত্ব দেওয়া হোক। তাহলেই এই সিন্ডিকেট ভেঙে যাবে, এর বিকল্প কিছু হবে না। আমরা মনে করি এইখান থেকে সরকারকে সরে রাখতে হবে। আমরা আরো একটি কথা বলতে চাই যে বিষয়টি হলো যে দেশে নির্বাচন নিয়ে একটা কথা উঠছে। আমরা শেখ হাসিনার সরকারের আমলে 3টি নির্বাচন দেখেছি। সেই নির্বাচনে বৈমত্যসুলভ আচরণ করা হয়েছে। জনগণকে ভোট দিয়ে রাতের বেলা ভোট সিল মারা হয়েছে, আবার জনগণকে ভোটে অংশগ্রহণ না করার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হারুনের মতো অফিসারকে ব্যবহার করে জনগণের উপর স্টিম রোলানো চালানো হয়েছে। আমরা পুলিশের সেই হারুন দেখতে চাই না। আর ইউনূস সরকারের উদ্দেশ্যে বলতে চাই, সর্বমহলের আলোচনায় আসছে যে আপনাকে স্বল্প সংস্কার করে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে, যেই নির্বাচনে সকল দলের পার্টিসিপেশন থাকবে, ভিন্ন কোনো মত থাকবে না। এখন সবাই অংশগ্রহণ করার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, সংবিধানের পরিবর্তন হবে, অন্যান্য ব্যবস্থা হবে। আমরা বাংলাদেশকে পরিবর্তন করার জন্য 31 দফার একটা দাবি প্রণয়ন করেছিলাম। সেই দাবি বাস্তবায়ন করার জন্য আমাদের পক্ষ থেকে তাগিদ আছে। আমরা ক্ষমতায় গেলে ক্ষমতার মসনদে বসতে 31 দফা বাস্তবায়ন করব, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। আমাদের সহকারীরা এই প্রত্যাশায় আছে যে 31 দফা বাস্তবায়নের মধ্য থেকে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিণত করবে। আমরা মনে করি যে এই অবস্থা থেকে জনগণকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উপহার দেওয়ার জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই। সংবিধানের আলোকে আপনি শপথ নিয়েছেন সংবিধানকে রক্ষা করার জন্য। সংবিধানের 73 সালের অগণতান্ত্রিক ধারাসমূহ বাতিলের একটা কার্যকরী ব্যবস্থা আপনাকে করতে হবে। সংবিধানের নির্বাহী বিভাগ থেকে সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহকে
কার্যকর স্বাধীন ঘোষণা করতে হবে। সব মিলিয়ে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করার কার্যকর ব্যবস্থা করতে হবে। আমরা এই প্রত্যাশা রেখে জনগণকে ঐক্যবদ্ধ থাকা এবং জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করার যে দাবি, জনগণের সরকার প্রতিষ্ঠা করার যে দাবি, সেই জায়গায় থেকে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় হোক মেহনতি মানুষে। ধন্যবাদ ডাক্তার শামসুল আলম সাহেব, সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক মজদুর পার্টি। ওনার শরীর একটু খারাপ, তারপর উনি অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন এবং ওনার বক্তব্যে স্পষ্ট উঠে এসছে যে বাংলাদেশে চাঁদাবাজি করছে এবং ছিনতাই করছে এগুলো সরকারি প্রশাসনের ছত্রছায়ায় বিএনপির নামধারী কিছু সন্ত্রাসী এবং কিছু চাঁদাবাজরা। এবং বারবার বিএনপিকে আমরা যুববাদ আন্দোলন অংশীদার হিসাবে সাবধান করেছি। বিএনপি একের পর এক তাদের বিভিন্ন নেতা কর্মীদের বহিষ্কার করছে, শোকজ করছে, তারপরেও তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কারণ বিএনপি এখন ক্ষমতায় নাই, বিএনপির যুগপথ ক্ষমতায় নাই। ইচ্ছা করলে আমরা কাউকে আইনের আওতায় আনতে পারি না। কিন্তু বর্তমান সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট নিয়ে আছে রাস্তায়, বর্তমান সরকার, বর্তমান ইউনূস সরকারের সবাই রাস্তায় আছে। তারা ইচ্ছা করলেই এই বদমাইশগুলো, এই ছিনতাইকারী, এই চাঁদাবাজদের ইচ্ছা করে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে থেকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে। এবং আমরা মনে করি যদি আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় তাহলে দ্রব্যমূল্য এমনিতেই কমে আসবে এবং মানুষের এই নাবিশ্বাস আর থাকবে না, সিন্ডিকেট ভেঙে পড়বে। আপনারা জানেন যে বর্তমানে সুন্দরী কোঠা উপদেষ্টা নিয়োগ হয়েছে। এই সুন্দরী কোঠা উপদেষ্টারা কেউ বসেছে পরিবেশ নিয়ে, কেউ বসেছে স্বাস্থ্য নিয়ে। আজকে ইউনূস সাহেব আপনার যাদের উপর ভিত্তি করে এই ক্ষমতায় বসে আছেন, তারা এই কয়েকটা বাটপার ছাত্র না, যারা এই কয়েকদিনে হাজার হাজার শত শত কোটি টাকার মালিক হয়েছে। আমাদের বিপ্লবী ছাত্র মঞ্চের আনন্দ আহমেদ কুষ্টিয়া সদর হাসপাতালে শুয়ে কাতরাচ্ছে, তার কোন চিকিৎসার ব্যবস্থা নাই। কয়েকদিন আগে আমাদের ইউরোমের বাবা বলতে গেলে বিনা চিকিৎসায় মারা গেছে। কয়েকদিন আগে আমাদের সুনীলদা হসপিটালে গিয়ে বিনা চিকিৎসা দরকার ফিরে আসছে। আপনি এই সুন্দরী কোঠা উপদেষ্টাদেরকে নিয়ন্ত্রণ করেন। ডক্টর ইউনূস সাহেব, আপনাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি, কয়েকটা বাটপার ছাত্র আপনাদের বসায়নি। যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করেন, যদি সন্ত্রাস নিয়ন্ত্রণ না করেন, আপনাকে টেনে নামানো হবে। এখন দিক নির্দেশমূলক বক্তব্য দিবেন বীর মুক্তিযোদ্ধা হারুন চৌধুরী সাহেব। আপনারা সবাই চিনেন বীর মুক্তিযোদ্ধা হারুন সাহেব, যুব আন্দোলনের অন্যতম কান্ডারি বীর মুক্তিযোদ্ধা হারুন চৌধুরী সাহেব আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। আসসালামু আলাইকুম। গণতান্ত্রিক বামপক্ষ আয়োজিত আজকের এই সভায় সভাপতিত্ব করছেন আমার স্নেহের ছোট ভাই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক এবং গণতান্ত্রিক বাম ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড আবুল কালাম আজাদ। উপস্থিত আছেন কমরেড একটু আগে বক্তৃতা করে গেছেন মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডাক্তার শামসুল আলম। উপস্থিত আছেন পিডিপির মহাসচিব কমরেড হারুনুর রশিদ খান। এখানে আপনারা সাংবাদিক বন্ধুরা প্যাস লাগাইন না, একজন হইল খান আর একজন হইল ছত্রী। হারুন দেখতে আবার খানেরটা হারুন ছত্রের মধ্যে লেখিয়েন না, একটু ঠিক করে রাখিয়েন। যাই হোক, আপনারা ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য শুনেছেন। স্পষ্ট বক্তৃতা দেওয়ার জন্য আজকে এখানে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন আমরা গরিব মানুষের দল, একটা মিটিং আয়োজন করা আমাদের জন্য খুব কষ্টকর। কিন্তু আপনারা সাংবাদিক বন্ধুরা দেখেছেন আমরা ইফতার খাইতে পাই নাই। কালকে জন্ম হয়েছে, আজকে কোটি কোটি টাকা খরচ করে 5 স্টার হোটেলে ইফতারি করাইয়েছেন
আমাদের বাংলাদেশের ইউনুস সাহেবের প্রোডাক্ট নতুন যে দলটি হয়েছে, টাকা কোত্থেকে এসেছে রে ভাই? এক উপদেষ্টা বাড়িতে গেছেন, 150 গাড়ির বহর, কোন গাড়ির দাম 10 কোটি টাকা পর্যন্ত আছেন। উনার বাপদাদা নাকি জায়গা জমি রেখে গেছেন, সেই জমি দিয়ে এরকম 500 লোকের 500 গাড়ি বহর করতে পারেন। তার শাসত ভাই তারপর পরে বিবৃতি দিছে না আমার দাদা এরকম কোন জায়গা রাখে নাই, রাখলে উনার বাবা যা মালিক হতেন আমার বাবাও তো তা মালিক হতেন। উনি যদি 100 গাড়ি বহর নিয়ে যেতে পারেন তাহলে আমি কি 5টা গাড়ির মালিকও হব না? রাজনীতি করতে আসছেন, জীবন জীবন শেষ করেছি, মুক্তিযুদ্ধ করেছি, আহত হয়েছে, মুক্তিযুদ্ধের ভাতা নি না। আমরা গুলামি করতে যাই নাই, দেশকে মুক্ত করতে গিয়েছিলাম, সেদিন শপথ দিয়েছিলাম হয় হানাদার বাহিনী থাকবে না হলে আমাদের মৃত্যু হবে। আমরা হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা এনেছি। ছাত্র বন্ধুরা যারা রাজনীতি করেন, বাপকে স্বীকার না করলে আপনার জন্ম পরিচয় সম্পূর্ণ হবে না। 30 লক্ষ লোক এই দেশে আত্মহত্যা দিয়ে 2 লক্ষ মাবন তার সম্মান হানি করে এদেশকে স্বাধীন করেছেন। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে লজ্জাবোধ করি। আমার ছেলেরা যদি বলে এটাই স্বাধীনতা 5 তারিখে হাসিনা চলে যাওয়ার পর, তাহলে আমার ছেলেদেরকে, আমার ভাইদেরকে, ছোট ভাইদেরকে বলবো একটু লেখাপড়া করুন। স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতা কি, স্বাধীনতা অর্থ কি? আমাদেরকে আপনারা অবহেলা অবজ্ঞা করে হাসিনার মতন আস্থা করে যেতে চেষ্টা করবেন না। আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, ছাত্র বন্ধুরা, আমরা প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দল হিসাবে বৈঠক করতে গিয়েছি। সেখানে 7-8 জন, উনাদের দল তখন গঠন হয় নাই, 7-8 জন গেছেন। উনারাও নেতৃবৃন্দ হিসাবে বক্তৃতা করতেন, জ্ঞান দিতেন আমাদেরকে। রাজনীতি চিত্রাঙ্গন না, রাজনীতি চাটুবানি গপ্প না, রাজনীতি হল বুদ্ধিমত্তা এবং অজস্র মানুষের সাথে মিশে, মানুষের সেন্টিমেন্ট নিয়ে যারা কাজ করে তারা রাজনীতি করতে পারে। আপনি বিশ্ববিদ্যালয় থেকে আসছেন, আপনাদের আন্দোলনে আপনাদের রক্তের মূল্য আমরা দিতে পারবো না, আমরা স্মরণ করতে পারবো। আমরা যারা নিহত হয়েছে গণতান্ত্রিক বামপক্ষ এবং আমার দল বাংলাদেশের সাম্যবাদী দল, তাদেরকে, মুক্তিযোদ্ধাদেরকে, নিহত মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে আমরা সম্মানিত করেছি, আপনাদেরকেও আমরা সম্মানিত করতে চাই। কিন্তু যদি আপনারা রাজনীতিবিদদেরকে, মুক্তিযোদ্ধাদেরকে স্বাধীনতাকে কটাক্ষ করেন, তাহলে কিন্তু আমরা ভেবে দেখব আপনাদেরকে আমরা কতটুকু গ্রহণ করতে পারব। এর ভিতরে আমাদের নেতৃবৃন্দ বলেছেন আজকে বাজারে সরকার চলছে, এই সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। বাণিজ্য মন্ত্রী লিটারের 13 টাকা বাড়িয়ে দিয়ে কোম্পানি পালছেন, আবার হাইসা হাইসা বলছেন জনগণের কোনো অসুবিধা হবে না। ভাই, আমি যে এখানে বক্তৃতা করছি, আমি মোটা ছেলে ভাত খাই, তার কারণ আমি কৃষকের সন্তান। গ্রামে জন্ম হয়েছে, পেলের চাকরিতে ঢাকা এসেছি,
আর দেশের তাগিদে আমরা রাজনীতিতে আসছি। যেমন আমাকে বাঁচতে হবে, তেমন আমার বাংলাদেশের কুড়ি বছর খেটে খাওয়া মানুষকে বাঁচাতে হবে। সবাই আপনারা কেউ সংস্কার না করলে ভোটে আসবেন না, এইটা হইলে আপনাদের আপত্তি থাকবে। জনগণের কথা তো বললেন না। ঈদের দিনেই প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিকেরা বেতন পায় নাই, অবস্থান নিয়েছিল, লাঠি পিটা করে তাদেরকে টাকার পরিবর্তে, ভাতের পরিবর্তে তাদের ভাগে লাঠি পিটা চলছে। কিন্তু আপনারা সেই মালিকদের পাহারাদার হিসাবে যদি কাজ করেন, তাহলে মনে রাখিয়েন এরশাদ সাহেব বিজয় হয়েছিল ওই দেশের থেকে, আওয়ামী লীগ বিজয় হয়েছে, নেতা কর্মীদের সাথে কোথাও বলতে পারে নাই হাতে দেওয়া। তারপরে লোকের মধ্যে সালমান রহমান জানিয়া 5 আইনমন্ত্রী সালমান রহমান করা খায়। আহারের লজ্জা, আহারের রাজনীতি, আহারের টাকা। পৃথিবীতে টাকার মূল্য এত বেশি। তোমার মতন সালমানের প্রমাণ, তোমার মতন আইনমন্ত্রী লোকের মধ্যে মাছ ধরো, কেমন প্লেন ধারণ করছো, কিন্তু জনগণ তোমাদেরকে রক্ষা করবে না। আমি সাথে সাথে ভারতকে উদ্দেশ্য করে দুটা কথা বলতে চাই। স্বাধীনতার যুদ্ধে আমি এখনো জীবিত একজন মুক্তিযোদ্ধা। আপনারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা চিরকৃতজ্ঞ। তবে সেই সরকারটা ছিল ইন্দিরা গান্ধীর সরকার, সেটা হিন্দু মৌলবাদী সরকার ছিল না। মোদী সাহেব, আপনি আমাদের আপনার ব্যবসা বাণিজ্যের রূপ বন্ধ করে দিয়েছেন। আমরা যেন বিদেশে সাথে কোনো কন্টেইনার বিনিময় করতে না পারি। আপনার ভাবা উচিত আমার দেশের লোক 18 কোটি, 18 কোটি লোকের 36 কোটি হাত আছে, আমার জমি আছে। আমরা খেয়ে করে বাঁচতে পারবো, কিন্তু আপনার কলিকাতার হোটেল মালিক, খাওয়ার হোটেল মালিক, যে সমস্ত গাইডেরা বাংলাদেশের মানুষের পিছনে পড়িয়া টাকা কামাতেন, তারা নিজেরা কাঁদতেছেন এবং ক্ষমা চাইতেছে। ভাই আপনারা আসেন, না হলে কিন্তু আমরা ভাতে মারা যাব। মোদী সাহেব এখানে সাম্প্রদায়িক দাঙ্গার কথা বলে সারা বিশ্বে আপনি প্রচার করেছেন। আজকে আমার মুসলমান ভাইদেরকে সেখানে সংখ্যালঘুদের উপর আপনি যে নির্যাতন করছেন, নামাজ পড়তেছে সেই লোককে লাঠি মেরে পালিয়ে তাকে মারতে মারতে মসজিদে গেছে। প্রত্যেকে দেখছেন, এই সাংবাদিকেরা দেখাইছে যে প্রত্যেকের নামাজ পড়ে পাইছে, ব্যক্তাঘাত করা হইতেছে। মোদী সাহেব, যে জাতি ভাষার জন্য যুদ্ধ করতে পারে, যে জাতি ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, যে জাতি স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য যুদ্ধ করে স্বাধীনতা আনতে পারে, আপনি মোদী সাহেব এখনো খেল দেখেন না। খেল শুরু হবে। আমরা ইউসেফকে আমাদের চোখের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তার কারণ উনি কিছু কথা আন্তর্জাতিকভাবে তুলে ধরেছেন এবং উনি বলছেন যে আমরা চলতে পারবো, আপনারা বাড়াবাড়ি করবেন না। আপনার দেশের যে গৃহযুদ্ধ শুরু হয়েছে, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরামে
পারভেনশন সিস্টেম রাখতে নিজের ঘর বাঁচান, অন্যের ঘরে আগুন লাগাইয়েন না। আপনারা